due to a given charge distribution বা মানে calculation of electric field given the charge distribution, calculation of electric field given the potential, অথবা তোমার ক্যালকুলেশন অফ পোটেনশিয়াল গিভেন দি ইলেকট্রিক ফিল্ড বা ক্যালকুলেশন অফ পোটেনশিয়াল গিভেন দি চার্জ ডেনসিটি। মানে বেসিক্যালি এই তিনটে প্যারামিটার নিয়ে ডিল করা হয়েছে আর কি, ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল আর চার্জ ডেনসিটি। বিভিন্ন রকম কেসে আমরা প্রবলেম গুলোকে স্টাডি করে এসেছি। চার্জ গুলো বিভিন্ন রকম ভাবে ডিস্ট্রিবিউটেড ছিল, আমরা পয়েন্ট চার্জ ডিস্ট্রিবিউশনের কথা কনসিডার করেছি, তারপর কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের কথা কনসিডার করেছি। সেই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটার কোনো সিমেট্রি থাকতে পারে বা নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিভাবে প্রবলেম গুলোকে হ্যান্ডেল করতে হয় সেটা আমরা শিখে এসেছি। তার উপরে একটা পার্টিকুলার কেসে ডাইলেকট্রিক মিডিয়ামের মধ্যে যদি চার্জ থাকে, ডাইলেকট্রিক মিডিয়ামের মধ্যে ফ্রি চার্জের পাশাপাশি যে বাউন্ড চার্জের কথাটাও কনসিডার করতে হবে, বাউন্ড চার্জের কন্ট্রিবিউশনটাও হিসাবের মধ্যে নিতে হবে, সেইটা আমরা দেখে এসেছি। দিয়ে ক্যালকুলেশন গুলো করেছি। এখন এইখানে আমরা একটা নতুন ধরনের প্রবলেম ফেস করব। প্রবলেমটা হচ্ছে এইরকম যে ধরো তোমার কিছু পরিমাণ ফ্রি চার্জ আছে, কিছু পরিমাণ ফ্রি স্ট্যাটিক চার্জ আছে, এবং সেই চার্জটা প্লেসড বিফোর সাম কন্ডাক্টিং মিডিয়াম। এই চার্জটা কিছু কন্ডাক্টিং মিডিয়ামের সামনে রাখা আছে। কেমন? তাহলে কোনো পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল ক্যালকুলেট করতে চাই, তাহলে এই ফ্রি চার্জটার কথা যেমন কনসিডার করতে হবে, তার পাশাপাশি কন্ডাক্টিং মিডিয়ামে যে ইনডিউসড চার্জ ডেভেলপ হয়েছে তার কন্ট্রিবিউশনটাও নিতে হবে। ডাইলেকট্রিক মিডিয়ামে যখন পড়ছিলাম, ডাইলেকট্রিক মিডিয়ামে যখন পড়ছিলাম, আমরা কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল ক্যালকুলেট করতে গিয়ে ফ্রি চার্জের কন্ট্রিবিউশনটা যেমন নিয়েছি, পাশাপাশি বাউন্ড চার্জের কন্ট্রিবিউশনটাও নিয়েছি। নিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়ালটাকে হিসাব করেছি। এখানে প্রবলেমটা হচ্ছে এরকম: সাপোজ ইউ হ্যাভ a point charge or a set of point charges and these are placed before a conducting medium। তাহলে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল যখন ক্যালকুলেট করব, তখন এই ফ্রি চার্জের পাশাপাশি কন্ডাক্টিং মিডিয়ামটার মধ্যে যে চার্জগুলো ইনডিউসড হয়েছে তাদেরটাও হিসাব করতে হবে। হ্যাঁ, দিয়ে আমাকে টোটাল ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়ালটা ক্যালকুলেট করতে হবে। ন্যাচারালি প্রবলেমটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। ফ্রি চার্জ সম্পর্কে আমার ইনফরমেশন রয়েছে, কিন্তু এই ইনডিউসড চার্জ সম্পর্কে ইনফরমেশনটা ইজ নট সো ইজি টু এক্সট্রাক্ট। ফর এক্সাম্পল, ধরো তোমার একটা প্লেন শিট রয়েছে, একটা প্লেন কন্ডাক্টিং শিট রয়েছে, আর তার সামনে একটা পয়েন্ট চার্জ কিউ রয়েছে। ন্যাচারালি তোমার এটা বলা যায় যে তোমার এই কন্ডাক্টিং শিটে মাইনাস কিউ পরিমাণ চার্জ ইনডিউসড হবে। কিন্তু এই মাইনাস কিউ চার্জটা কিভাবে ইনডিউসড হবে, মাইনাস কিউ চার্জটা যে কন্ডাক্টিং শিটে ইনডিউস হচ্ছে তার ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, আহ, এই ইনফরমেশনটা কিন্তু নট সো ইজি টু এক্সট্রাক্ট। তাহলে কোনো একটা পয়েন্টে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল ক্যালকুলেট করব, এই ফ্রি পয়েন্ট চার্জটার জন্য ক্যালকুলেশন করে ফেলাটা সহজ, সেটা আমরা সিম্পল কুলম্বস ল লাগিয়েই করে ফেলতে পারি, আমরা সেটা শিখে এসেছি। বাট এই ইনডিউস চার্জের জন্য যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে ক্যালকুলেট করতে গেলে কিন্তু আমাদের এই কন্ডাক্টিং শিটে ইনডিউস চার্জের ডেনসিটিটা কেমন, ডিস্ট্রিবিউশনটা কেমন, সেইটা সম্পর্কে ইনফরমেশন থাকতে হবে, না হলে করতে পারবো না। তো এই ধরনের প্রবলেম গুলোতে একটা ইজিয়ার অ্যাপ্রোচ হচ্ছে ইজ দি ইউজ অফ মেথড অফ ইলেকট্রিক্যাল ইমেজেস। এই ধরনের প্রবলেম গুলোকে যদি সলভ করতে হয়, তাহলে আমরা এই মেথড অফ ইলেকট্রিক্যাল ইমেজেস, এই পার্টিকুলার মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি। এই মেথডটা কি সেইটা নিয়ে আমরা পড়বো, পার্টিকুলারলি দুটো তিনটে প্রবলেমে জিনিসটাকে স্টাডি করব। So it is basically a method of solving electrostatic problems, I mean calculation of electric field, calculation of electric potential, especially in those cases where the electric field and potential is due to some charge placed before a conductor and the induced charge on the conductor. Okay, যদি কোনো একটা চার্জ, মানে একটা পয়েন্ট চার্জ বা সেট অফ পয়েন্ট চার্জ থাকে বিফোর এ কন্ডাক্টর, আর তার জন্য ইনডিউস চার্জ হবে, এই দুটোর কম্বিনেশনে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল ক্যালকুলেট করতে গেলে আমরা এই মেথড অফ ইলেকট্রিক্যাল ইমেজেস এইটাকে অ্যাপ্লাই করে থাকতে পারি, করি। সো হোয়াট ইজ ইলেকট্রিক্যাল ইমেজেস? Electrical image is a point charge or a set of point charges which can replace the effects of induced charges on the conductor without disturbing the prevailing boundary conditions.
ওকে, ইলেকট্রিক্যাল ইমেজেস বা ইলেকট্রিক্যাল ইমেজ বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা পয়েন্ট চার্জ বা সেট অফ পয়েন্ট চার্জেস that can replace the effects of induced charges on the conductor, and it will not disturb the boundary conditions that were prevailed. ইনিশিয়ালি যেগুলো বাউন্ডারি কন্ডিশন ছিল সেই কন্ডিশন গুলোকে আনচেঞ্জ রেখে তোমার এই ইনডিউস চার্জের এফেক্টটাকে আমরা একটা পয়েন্ট চার্জ বা সেট অফ পয়েন্ট চার্জ দিয়ে রিপ্লেস করতে পারি। ওকে, এইটা কি বলা হয় ইলেকট্রিক্যাল ইমেজ। The magnitude and position of the image should be such that it can satisfy some particular condition. কতগুলো কন্ডিশন রয়েছে সেটাতে আমি পরে যাচ্ছি, আমি আবার কথাটাকে রিপিট করছি। ইলেকট্রিক্যাল ইমেজ বলতে কি বোঝানো হচ্ছে, যেমনটা বললাম যে তোমার একটা পয়েন্ট চার্জ রয়েছে এবং সেইটা ধরো তোমার একটা কন্ডাক্টিং শীট, একটা কন্ডাক্টিং প্লেট তার সামনে রাখা আছে। তাহলে কন্ডাক্টিং প্লেটের মধ্যে ইনডিউস চার্জ হচ্ছে। যদি পয়েন্ট চার্জটা অ্যাকচুয়াল চার্জটা রিয়েল চার্জটা কিউ হয় তাহলে ইনডিউস চার্জটা হবে মাইনাস কিউ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই মাইনাস কিউ চার্জটা প্লেটের উপর কেমন ভাবে ডিস্ট্রিবিউটেড সেই সম্পর্কে ইনফরমেশন নেই। কাজেই এই পয়েন্ট চার্জ আর এই মাইনাস কিউ ইনডিউস চার্জের জন্য কোনো পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল ক্যালকুলেট করতে চাই, পয়েন্ট চার্জের জন্য ক্যালকুলেশন করাটা সহজ, বাট অ্যাকচুয়াল চার্জের জন্য ক্যালকুলেশন করাটা সহজ, বাট ইনডিউস চার্জের জন্য ক্যালকুলেশন করাটা ইজ ডিফিকাল্ট। সেই জন্য আমরা যদি এই ইনডিউস চার্জের এফেক্টটাকে একটা ইমেজ চার্জ দিয়ে রিপ্লেস করতে পারি, যে ইমেজ চার্জটা কিনা একটা মাত্র পয়েন্ট চার্জ বা গোটা কয়েক পয়েন্ট চার্জের সেট, তাহলে কিন্তু আমরা কোনো পয়েন্টে টোটাল ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়ালটাকে সহজেই ক্যালকুলেট করে ফেলতে পারবো। হ্যাঁ, সো দ্যাট উইল ইজ দি প্রবলেমটা তাহলে সলভ করাটা অনেকটা সহজ হয়ে যাবে। ওকে, তবে এই যে ইনডিউস চার্জের এফেক্টটাকে আমরা একটা পয়েন্ট চার্জ দিয়ে বা সেট অফ পয়েন্ট চার্জ দিয়ে রিপ্লেস করছি, তাতে করে কিন্তু আগে থেকে যে কন্ডিশন গুলো প্রিভেল করছিল, আগে থেকে যে কন্ডিশন গুলো অ্যাপ্লিকেবল ছিল সেইগুলোর কোনো রকম অল্টারেশন হওয়া চলবে না। ওকে, সেই কন্ডিশন গুলো কি কি, ম্যাগনিটিউড, এই ইনডিউস চার্জের ম্যাগনিটিউডটা কত হবে বা ইনডিউস চার্জের পজিশনটা কেমন হবে, সেইটা এমন হতে হবে যাতে করে the potential at any point due to the actual charge and image charge must be same as that due to actual charge and induced charge. কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল বা ফিল্ড যদি ক্যালকুলেট করি, অ্যাকচুয়াল চার্জ আর ইমেজ চার্জের জন্য যা হচ্ছে অ্যাকচুয়াল চার্জ আর ইনডিউস চার্জের জন্য কিন্তু একই হতে হবে। তারপর except at those positions where the actual charge is present, Laplace's equation is valid. আমরা দেখেছি যে যে কোনো চার্জ ফ্রি রিজিয়নে ল্যাপ্লাসিস ইকুয়েশন ভ্যালিড হয়। হ্যাঁ, তাহলে এই ইমেজ চার্জের পজিশনটা এমন হওয়া উচিত নয় যাতে করে ল্যাপ্লাসিস ইকুয়েশনটার ভ্যালিডিটি না থাকে। ওকে, সেই জন্যই বলা হচ্ছে এক্সেপ্ট অ্যাট দোজ পজিশনস হোয়ার the actual charge is present, Laplace's equation is valid even in the presence of induced charges on the conductor. The image charge replacing the induced charge cannot be placed in the region where the actual charge is present. ইমেজ চার্জটা যেটা কিনা তোমার ইনডিউস চার্জটাকে রিপ্লেস করছে সেটা এমন একটা জায়গাতে রাখা যাবে না যেখানে কিন্তু তোমার এই অ্যাকচুয়াল চার্জটা রয়েছে, তাহলে কিন্তু ল্যাপ্লাসের ইকুয়েশনটা আর ভ্যালিড হবে। ওকে, ইন্ট্রোডাকশনটা বুঝতে পেরেছো সবাই ভালো করে? ইমেজ চার্জ বলতে কি বোঝায় এবং ইমেজ চার্জের পজিশন ম্যাগনিটিউড কিভাবে ঠিক করা হয়? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? হ্যালো স্যার, ওই যে সেকেন্ড পার্টটা যেটা বললেন এক্সেপ্ট দ্য দোজ পজিশন হোয়ার অ্যাকচুয়াল চার্জ ইজ প্রেজেন্ট, এটা স্যার আরেকবার বলুন। except the position where the actual charge is present, এই যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা বলার কথা বলছো তাই তো? এখানে এখানে যেটা বলা হচ্ছে আমরা দেখেছি যে ল্যাপ্লাসের ইকুয়েশনটা কোথায় ভ্যালিড হয়। ল্যাপ্লাসের ইকুয়েশনটা ভ্যালিড হয় ইন এ রিজিয়ন where there is no চার্জ। কোনো চার্জ যদি না থাকে, যে রিজিয়নে কোনো চার্জ নেই সেই রিজিয়নেই শুধুমাত্র ল্যাপ্লাসের ইকুয়েশনটা ভ্যালিড হয়। তাহলে তাহলে ইমেজ চার্জটাকে এমন একটা জায়গাতে রাখা চলবে না যেখানে তোমার আগে থেকে ল্যাপ্লাসের ইকুয়েশনটা স্যাটিসফাইড ছিল। ঠিক,
ল্যাপ্লাসের ইকুয়েশনটা যে রিজিয়নে স্যাটিসফাইড হচ্ছিল সেই রিজিয়নে তাহলে ইমেজ চার্জটাকে বসানো যাবে না, কথাটা এটাই বলা হয়েছে আর কি। হ্যাঁ, যে except at those positions where actual charge is present, actual চার্জটা যেখানে আছে সেখানে ছাড়া Laplace's equation is valid even in the presence of induced charge on conductor। কন্ডাক্টরে যে ইনডিউস চার্জ রয়েছে সেই ইনডিউস চার্জটা আছে, এবার অ্যাকচুয়াল চার্জটা যে পজিশনে রয়েছে সেই পজিশনটা ছাড়া বাকি সমস্ত জায়গাতে ল্যাপ্লাস ইকুয়েশনটা ভ্যালিড। তাহলে ইমেজ চার্জ যেটা কিনা এই ইনডিউস চার্জ অন দি কন্ডাক্টর তাকে রিপ্লেস করছে, সেইটা এই অ্যাকচুয়াল চার্জটা যে রিজিয়নে আছে সেই রিজিয়নে থাকলে হবে না। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো এবার কিছু বাউন্ডারি কন্ডিশন নিয়ে ডিসকাস করা আছে। সেই বাউন্ডারি কন্ডিশন গুলো ইনফ্যাক্ট আমরা আগে করেই এসেছি ডাইইলেকট্রিক মিডিয়ামের কনটেক্সটে। এখানে আরেকবার রিভিউ করে নেওয়া যায়। ইনফ্যাক্ট আগে আমরা কিন্তু এই বাউন্ডারি কন্ডিশন গুলোই পড়াতাম, তারপরে ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বাউন্ডারি কন্ডিশন গুলোকে বলা হতো আর কি। এই টপিকটাই প্রথমে পড়ানো হতো, ডাইইলেকট্রিক মিডিয়ামটা যাওয়ার আগে এটাই আগে পড়ানো হতো। তো প্রথম বাউন্ডারি কন্ডিশনটা কি এটা দেখো, তোমরা অলরেডি পড়ে এসেছো। দি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ দি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইজ কন্টিনিউয়াস এট দি বাউন্ডারি। ধরো তোমার দুটো মিডিয়াম রয়েছে, এবার মিডিয়াম 1 আর মিডিয়াম 2, এই দুটো মিডিয়ামের যে বাউন্ডারি সেই বাউন্ডারিতে ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা কন্টিনিউয়াস হবে। অর্থাৎ সারফেসের সাথে প্যারালাল যে কম্পোনেন্টটা, সারফেসের উপরে ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্ট সেইটা একই রকম হবে। মিডিয়াম 1-এও যা হবে মিডিয়াম 2-তেও হবে, একই হবে। মিডিয়াম 1 বা 2 বলতে কিন্তু জাস্ট বাউন্ডারির উপরে আর বাউন্ডারির ঠিক নিচে এই দুটো জায়গাতে বলা হচ্ছে। বাউন্ডারি কন্ডিশন মানে হচ্ছে কন্ডিশন দ্যাট আর অ্যাপ্লিকেবল এট দি বাউন্ডারি। এই যে সারফেসটাকে দেখানো হয়েছে, সারফেসটা ঠিক উপরে সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল কম্পোনেন্টটা যা হবে, সারফেসটা ঠিক নিচে সারফেসের সাথে প্যারালাল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড একই রকম হবে। E1t equals to E2t, that we can prove using this fact that electrostatic field is conservative in nature। হ্যাঁ, মনে করতে পারছো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা কনজারভেটিভ ইন নেচার। we can think of a loop। আমরা একটা লুপের কথা কনসিডার করতে পারি, একটা ক্লোজ পাথের কথা কনসিডার করতে পারি। ওভার দি ক্লোজ পাথ যদি আমরা লাইন ইন্টিগ্রাল ক্যালকুলেট করি ইলেকট্রিক ফিল্ডের, ন্যাচারালি এই লাইন ইন্টিগ্রালটা জিরো হবে। ই ডট ডিএল ক্লোজ লুপ ইন্টিগ্রালটা জিরো হবে। এখানে এরকম ধরনের একটা লুপকে দেখানো হয়েছে, তোমরা আগের দিনকে অনেক ফিগার করছিলে, এখানে সেই ফিগারটা দেখানো আছে। কনসিডার এ রেক্ট্যাঙ্গুলার লুপ লাইক দিস ওয়ান। হ্যাঁ, এ বি সি ডি এরকম একটা লুপের কথা কনসিডার করো। দেখতে পাচ্ছ এবি লুপটা বাউন্ডারি ঠিক নিচে মিডিয়াম 1 এর মধ্যে রয়েছে। সিডি যে পাথটা, সিডি পাথটা মিডিয়াম 2 তে বাউন্ডারি ঠিক উপরে রয়েছে। ওকে, এখন ই ডট ডিএল এই ক্লোজড পাথ ইন্টিগ্রালটাকে আমরা চারটে কম্পোনেন্টে, চারটে পার্টে ভাগ করে দিতে পারি। ওভার পাথ এবি, ওভার পাথ বিসি, ওভার পাথ সিডি আর ওভার পাথ ডিএ। দেখো সেটাই করা হয়েছে, এরকম চারটে পার্টে স্প্লিট করে নেওয়া হয়েছে। But you see that BC and DA are infinitesimally small। BC বা DA এগুলো কি infinitesimally small? তার কারণ আমরা বাউন্ডারি কন্ডিশন বলছি মানে এই সারফেসটার জাস্ট উপরে কত আর জাস্ট নিচে কেমন এই দুটো জিনিসকে রিলেট করতে চাইছি। বিসি বা ডিএ এইগুলো ইনফাইনাইটেসিমালি স্মল, এইগুলোর কোনো কন্ট্রিবিউশন থাকবে না। তাতে করে আমরা এই সেকেন্ড ইন্টিগ্রাল আর থার্ড ইন্টিগ্রালটাকে বাদ দিয়ে দিতে পারি। না, সেকেন্ড ইন্টিগ্রাল আর ফোর্থ ইন্টিগ্রালটাকে বাদ দিয়ে দিতে পারি। ওকে, সেকেন্ড ইন্টিগ্রাল এইটা, এইটা এই ইন্টিগ্রালটা আর এইখানে যে লাস্ট ইন্টিগ্রালটা রয়েছে ফোর্থ ইন্টিগ্রাল, এই দুটোকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে কি পড়ে থাকে, ফার্স্ট ইন্টিগ্রালটা পড়ে থাকে আর থার্ড ইন্টিগ্রালটা পড়ে থাকে, এদের সামটা জিরো। এবার দেখো ই ডট ডিএল মানে কি বোঝায়, ডিএলটা বেসিক্যালি প্রথম ইন্টিগ্রালে ডিএল বলতে এবি পাথ বরাবর বোঝাচ্ছে। দ্বিতীয় ইন্টিগ্রালটায় এই ইকুয়েশনে দ্বিতীয় ইন্টিগ্রালটায় ডিএল বলতে সিডি পাথটাকে বোঝানো হচ্ছে। আমরা যদি ই ডট ডিএল ক্যালকুলেট করি, ন্যাচারালি ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট ই ডট ডিএল মানে কি বোঝায়, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। E1t ইন্টু এবি হবে আর পরের ইন্টিগ্রালটা থেকে E2t ইন্টু সিডি হবে উইথ এ নেগেটিভ সাইন। নেগেটিভ সাইনটার কারণ কি, এবি যে ডিরেকশন আর সিডি যে ডিরেকশন এগুলো অপোজিট, সেই জন্য মাইনাস সাইন আসবে। এখান থেকে দেখতে পাচ্ছ এবিও যা সিডিও তাই, বাদ দিয়ে দাও। সো উই আর লেফট উইথ
E1t equals to E2t. That proves the first boundary condition. Okay. Next, second boundary condition 2, ডাইরেক্ট্রিক্স এর ক্ষেত্রে boundary condition 2 কি ছিল মনে আছে? boundary condition 2 ডাইরেক্ট্রিক এর ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে নরমাল কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ discontinuous at the boundary, and this discontinuity is due to the what? Due to the surface distribution of free charges, right? d2n minus d1n equals to sigma f, এটা বলা হয়েছিল আরো একটা বাউন্ডারি কন্ডিশন। এইখানে তো আমরা কোনো ডাইলেকট্রিক মিডিয়ামের কথা বলছি না, মিডিয়াম 1 বা মিডিয়াম 2 এইগুলোর কোনো অ্যাডিশনাল ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টি নেই। ধরো তোমার একটা মেটাল স্ফিয়ার, ফর এক্সাম্পল একটা মেটাল স্ফিয়ারটার যে ইলেকট্রিক্যাল পারমিটিভিটি আর মেটাল স্ফিয়ারটার বাইরে যে মিডিয়ামটা রয়েছে সে এয়ার বা ফ্রি স্পেস, তার ইলেকট্রিক্যাল পারমিটিভিটি এই দুটো সমান। হ্যাঁ, কিন্তু দুটো মিডিয়াম ডিফারেন্ট, একটা মেটাল আর একটা হচ্ছে ফ্রি স্পেস। কাজেই মেটাল স্ফিয়ারটার যে সারফেসটা, সেই সারফেসটা বেসিক্যালি একটা বাউন্ডারি সারফেসকে রিপ্রেজেন্ট করছে। তো সেখানে আমরা যদি বাউন্ডারি কন্ডিশনটা রিড করি এইরকম হবে, নর্মাল কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড ইজ ডিসকন্টিনিউয়াস এট দি বাউন্ডারি। আগে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর নিয়ে বলছিলাম ডাইরেক্ট্রিক করার সময়, এখানে তো ডিসপ্লেসমেন্ট ভেক্টরের কোনো কনসেপ্টই নেই, বা যদি তুমি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলো তাহলেও কিন্তু এটা এপসিলন 0 ইনটু ই হবে। নর্মাল কম্পোনেন্ট অফ দি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইজ ডিসকন্টিনিউয়াস এট দি বাউন্ডারি, and this discontinuity is due to the surface charge density at the boundary. Discontinuity টা বাউন্ডারিতে যদি কোনো রকম সারফেস চার্জ ডেনসিটি থাকে তার জন্য হবে। ওকে, ফ্রম গাউসেস ল, দেখো এটাকে গাউসেস ল থেকে প্রমাণ করা যায়। এখানে ছবিটা দেওয়া হয়নি, কিন্তু জিনিসটা মনে করতে পারছো। বেসিক্যালি আমরা এইখানে একটা পিল বক্স কনসিডার করি, যে পিল বক্সটার টপ সারফেসটা মিডিয়াম 2 তে আছে, বটম সারফেসটা মিডিয়াম 1 এ রয়েছে, আর সিলিন্ড্রিক্যাল যে সারফেসটা সেটা বেসিক্যালি ওই বাউন্ডারিটাকে পেনিট্রেট করে গেছে। ওকে, যদি গাউসেস ল কনসিডার করো, গাউসেস ল এর ইন্টিগ্রাল ফর্মটা বসাও, এবং যদি বাউন্ডারিতে চার্জ ডেনসিটিটা সাম সিগমা হয়, তাহলে এই পিল বক্সটা কতটা চার্জকে এনক্লোজ করে রেখেছে, সিগমা ইনটু ডেল এস। সিগমা ইনটু ডেল এস টপ সারফেস বা বটম সারফেসের এরিয়াটা ডেল এস, তাহলে এটা বেসিক্যালি সিগমা ইনটু ডেল এস পরিমাণ চার্জকে বাউন্ড করে রেখেছে। ওকে, ই ডট ডিএস ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ইকুয়ালস টু সিগমা ডেল এস বাই এপসিলন 0। ভ্যালুটাকে বসিয়ে দাও, ই ডট ডিএস টাকে ইভ্যালুয়েট করো, তিনটে সারফেস ইভ্যালুয়েট করতে পারো, টপ সারফেস, বটম সারফেস আর সিলিন্ড্রিক্যাল সারফেস। সিলিন্ড্রিক্যাল সারফেসে ইন্টিগ্রালটা 0 হবে, টপ সারফেসে যদি ইন্টিগ্রেট করো ভ্যালুটা E2n ইনটু ডেল এস হবে, বটম সারফেসে যদি ইন্টিগ্রেট করো তাহলে মাইনাস E1n ইনটু ডেল এস হবে। আর এইটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে E2n minus E1n equals to sigma by epsilon 0, meaning that the normal component of the electric field is in general discontinuous. এখন এরকম একটা কেস যদি হয় যে বাউন্ডারিতে কোনো রকম চার্জ ডেনসিটি নেই, তাহলে কিন্তু নরমাল কম্পোনেন্টটা কন্টিনিউয়াস হবে। ওকে, কোনো ডিসকাশন? এই যে বাউন্ডারি কন্ডিশন দুটো বললাম, এই দুটো নিয়ে কোনো ডিসকাশন, কোনো ডাউট থাকলে বলো। স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আগের চ্যাপ্টারে যেটা ডি দিয়ে আমরা পড়েছিলাম বাউন্ডারি কন্ডিশন 2টা, ওটার সাথে এটার আরেকবার পার্থক্যটা বলবেন? পার্থক্যটা দেখো, এই যে আগে আমরা বলেছিলাম মিডিয়াম 1 বা মিডিয়াম 2 তাদের অ্যাডিশনাল ইলেকট্রিক্যাল প্রপার্টিজ ছিল। মিডিয়াম 1 বা মিডিয়াম 2 এইগুলো ডাইলেকট্রিক মিডিয়াকে রিপ্রেজেন্ট করছিল। এইখানে যখন কথাটা বলছি, এখানে কিন্তু মিডিয়াম 1 বা মিডিয়াম 2 এইগুলোর অ্যাডিশনাল কোনো রকম ডাইলেকট্রিক প্রপার্টিজ নেই। হ্যাঁ, দুটো মিডিয়ামেরই ইলেকট্রিক্যাল পারমিটিভিটিটা এপসিলন 0। ধরো তোমার একটা মেটাল স্ফিয়ার আছে, হ্যাঁ একটা মেটাল স্ফিয়ার রয়েছে, এই মেটাল স্ফিয়ারটা যে সারফেসটা সেটাই বেসিক্যালি বাউন্ডারি হিসাবে কাজ করছে। মেটাল স্ফিয়ারটার বাইরে এয়ার আছে বা ভ্যাকুয়াম আছে, আর এই স্ফিয়ারের যে সারফেসটা, সেপারেটিং সারফেস, তার নিচের দিকে কি মেটালটা রয়েছে। দুটো মিডিয়ামেরই মেটালের ইলেকট্রিক্যাল পারমিটিভিটিটা এপসিলন 0, এর বাইরে যেটা রয়েছে এয়ার, সেখানেও পারমিটিভিটিটা হচ্ছে এপসিলন 0। এবার ধরো এই মেটাল স্ফিয়ারটা চার্জড, মেটাল স্ফিয়ারের সারফেসের উপর সিগমা পরিমাণ চার্জ পার ইউনিট এরিয়াতে ডিস্ট্রিবিউটেড আছে।
ঠিক আছে, তাহলে আমরা দেখবো মেটাল স্ফিয়ারটার সারফেসটা ঠিক নিচে ইলেকট্রিক ফিল্ড আর মেটাল স্ফিয়ারটার সারফেসের ঠিক বাইরে ইলেকট্রিক ফিল্ড, এই দুটো কিন্তু সমান নয়, এই দুটোর মধ্যে ডিসকন্টিনিউটি রয়েছে। সেটা একদম অ্যাট এ গ্ল্যান্স দেখেই বুঝতে পারছো, তাই না? মেটাল স্ফিয়ারটার ঠিক বাইরে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, সাম সিগমা বাই এপসিলন জিরো। আর মেটাল স্ফিয়ারটার সারফেসটা ঠিক ভিতরে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, জিরো হবে। একটা মেটাল স্ফিয়ারের ভিতরে আমরা দেখেছি দেয়ার ইজ নো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটাই যদি জিরো হয় তাহলে তার ন্যাচারালি নরমাল কম্পোনেন্টটাও জিরো হবে। প্রবলেমটা হচ্ছে এরকম আর কি, যে তোমার আমরা এই দ্বিতীয় যে বাউন্ডারি কন্ডিশনটা বললাম, এই কন্ডিশনটা তোমার সেই মিডিয়াম গুলোর জন্য অ্যাপ্লিকেবল যে মিডিয়াম গুলোর এডিশনাল ডাইইলেকট্রিক প্রপার্টিজ নেই। এই মিডিয়াম 1 বা মিডিয়াম 2 যদি ডাইইলেকট্রিক মিডিয়াম হতো তাহলে বুঝতে পারছো গাউসেস লটা তো আর এইটা নয়। মিডিয়াম 1 বা মিডিয়াম 2 হলে গাউসেস ল তো এইটা নয়। মিডিয়াম 1 মিডিয়াম 2 যদি ডাইইলেকট্রিক হতো গাউসেস লটা কি হতো, ডি ডট ডিএস ইকুয়ালস টু সিগমা ইনটু ডেল এস। হ্যাঁ ডি ডট হ্যাঁ ডিএস হ্যাঁ ইকুয়ালস টু সিগমা ডেল এস, এপসিলন জিরোটা থাকতো না। ডি ডট ডিএস ইকুয়ালস টু সিগমা ডেল এস। সেখান থেকে আমরা দেখতে পারলাম যে d2n মাইনাস d1n ইকুয়ালস টু সিগমা। ইনফ্যাক্ট আমরা সেটা দেখেই এসেছি। বা তুমি অন্যভাবে ভাবতে পারো, আগে যেটা দেখিয়ে এসেছো d2n মাইনাস d1n ইকুয়ালস টু সিগমা দেখিয়ে এসেছো। এবার মিডিয়াম 1 আর মিডিয়াম 2 যদি ডাইরেক্টলি না হয় তাহলে d2n টাকে লিখতে পারো e2n বাই এপসিলন জিরো। না, ভুল বললাম d2n সমান এপসিলন জিরো ইনটু e2n। d1n টাকে বলতে পারো এপসিলন জিরো ইনটু e1n। ইন আইদার কেস তোমার পারমিটিভিটিটা এপসিলন জিরো। তাহলে দ্যাট উড রিডিউস টু দিস ফর্ম। এই ফর্মটাতে রিডিউস হয়ে যাবে। আচ্ছা স্যার, হ্যাঁ বুঝেছি। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? রাকেশ, কোনো কোশ্চেন? हाँ सर नहीं। ওকে, গুড, চলো নেক্সট আমরা ওই যেটা ইন্ট্রোডিউস করলাম ইলেকট্রিক্যাল ইমেজেস, এই বাউন্ডারি কন্ডিশনটা আমাদের লাগবে আর কি। ইলেকট্রিক্যাল ইমেজেস এর যে প্রবলেম গুলো দেখবো সেখানে বাউন্ডারি কন্ডিশন গুলো কাজে লাগাতে হবে কিছু ক্ষেত্রে। সেই জন্য একটু ডিসকাস করে নেওয়া হলো আর কি কিছু জায়গায়। এবার আমরা মেইন প্রবলেমটার মধ্যে ঢুকছি। ইলেকট্রিক্যাল ইমেজেস জিনিসটা এইরকম যে তোমার একটা কিছু কিছু ফ্রি চার্জ রয়েছে, আর সেই ফ্রি চার্জটা কোনো একটা কন্ডাক্টিং মিডিয়ামের সামনে রাখা আছে। তাহলে কন্ডাক্টিং মিডিয়ামে ইনডিউস চার্জ ডেভেলপ হয়েছে। কাজে কোনো একটা পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি, আমাকে এই ফ্রি চার্জের কন্ট্রিবিউশনটা যেমন নিতে হবে, অ্যাকচুয়াল চার্জের কন্ট্রিবিউশনটা যেমন নিতে হবে, তার পাশাপাশি কন্ডাক্টরের মধ্যে ইনডিউস চার্জের কন্ট্রিবিউশনটাও নিতে হবে ক্যালকুলেশনের মধ্যে। এখন অ্যাকচুয়াল চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল কেমন হয় সেটা আমরা বিভিন্ন রকম ক্ষেত্রে দেখে এসেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে এই ইনডিউস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়ালটা ক্যালকুলেট করা। আমরা ডিসকাস করলাম যে এই মেথড অফ ইলেকট্রিক্যাল ইমেজেস দিয়ে আমরা ইনডিউস চার্জের এফেক্টটাকে রিপ্লেস করতে পারি। ইনডিউস চার্জের যে এফেক্টটা সেটাকে আমরা একটা পয়েন্ট চার্জ বা সেট অফ পয়েন্ট চার্জ দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে অ্যাকচুয়াল চার্জ আর ইনডিউস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা যা, অ্যাকচুয়াল চার্জ আর ইমেজ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল ক্যালকুলেট করা একই রকম। প্রবলেমটা তাহলে এরকম ভাবে সহজ করে ফেলা যায়। তো সেটাই আমরা দুটো তিনটে এক্সাম্পল দিয়ে বুঝবো। প্রথম এক্সাম্পল 1, a point charge placed in front of an infinitely grounded conducting plane। একটা পয়েন্ট চার্জ আছে, আর সেই পয়েন্ট চার্জটা একটা ইনফাইনাইটলি গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেনের সামনে রাখা আছে। কেমন এরকম একটা সিস্টেমের জন্য ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল কেমন হয় সেটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। দেখো, যদি কন্ডাক্টিং প্লেনটা না থাকতো তাহলে এই পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করে ফেলাটা ইজ ভেরি সিম্পল। ইটস সিম্পলি কুলম্বস ল, Q/4πε/r²। এরকম ভাবে আমরা তাহলে ইলেকট্রিক ফিল্ডটা বের করে ফেলতে পারি। যেহেতু কন্ডাক্টিং প্লেনটাকে রাখা আছে, কন্ডাক্টিং প্লেনে ইনডিউস চার্জ ডেভেলপ হবে। এবার সমস্যাটা তাহলে কেমন হয়ে গেল, ইনডিউস চার্জটা কি ডিস্ট্রিবিউটেড? ইনডিউস চার্জটা তো আর কোনো একটা জাস্ট পয়েন্টে নেই, ইনডিউস চার্জটা কিন্তু ডিস্ট্রিবিউটেড ওভার দি সারফেস অফ দি কন্ডাক্টিং প্লেট। তাহলে এইরকম একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যদি আমরা কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, আমাদের কিন্তু ডিটেইল নলেজ থাকা দরকার রিগার্ডিং দি চার্জ ডিস্ট্রিবিউশন। শুধু তাই নয়, নলেজটা থাকলে যে করে ফেলতে পারবো তা নয়, কিন্তু আমরা দেখেছি যে আরবিটারি চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের এক্সাক্ট ফর্মকে ক্যালকুলেট করাটা সহজ নয়। তো এই ইনডিউস চার্জটাকে যদি একটা পয়েন্ট চার্জ দিয়ে রিপ্লেস করে দেওয়া যায়, ইনডিউস চার্জ যেটা আছে সেই ইনডিউস চার্জের পুরো এফেক্টটাকে যদি একটা পয়েন্ট চার্জ দিয়ে রিপ্লেস করে দেওয়া যায়,
তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করে ফেলাটা খুব সহজ। আমরা এখানে সেরকমই একটা টেকনিককে অ্যাডাপ্ট করব। যেমনটা বলা আছে, let us consider an infinitely large grounded conducting plane on the xy at z equals to 0। হ্যাঁ, ধরে নাও যে তোমার এই কন্ডাক্টিং প্লেনটা হচ্ছে সে xy প্লেন। কেমন? কন্ডাক্টিং প্লেনটা xy প্লেন, যে প্লেনটাকে z equals to 0 তে রাখা আছে। এখানে যেটা শেডেড এরিয়াটাকে দেখছো, এই শেডেড এরিয়াটা বেসিক্যালি গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেনটাকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, xy প্লেন এট z equals to 0। ওকে, এবার একটা পয়েন্ট চার্জ, যেটাকে আমরা অ্যাকচুয়াল চার্জ বলছি, সেই অ্যাকচুয়াল চার্জটা একটা পয়েন্ট চার্জ প্লাস কিউ, এবং এইটা সে জেড অ্যাক্সিসের উপরে রাখা আছে। জেড অ্যাক্সিসের উপর সে ডি ডিস্টেন্স দূরে রাখা রয়েছে। অর্থাৎ এই কিউ চার্জটার পজিশন হচ্ছে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, z ইকুয়ালস টু d। ফাইন। এখন সিমেট্রি থেকে এটা বলা যায় যে ইমেজ চার্জের পজিশনটা হবে মাইনাস, ইমেজ চার্জের ম্যাগনিটিউডটা হবে মাইনাস কিউ। সিমেট্রি থেকে এটা বলা যায় যে ইমেজ চার্জের পজিশনটা হবে মাইনাস কিউ, আই মিন ম্যাগনিটিউডটা হবে মাইনাস কিউ, আর পজিশনটা হবে 0 0 মাইনাস ডি। যদি ইমেজ চার্জটা প্লেন থেকে ডি ডিস্টেন্স উপরে থাকে, তাহলে ইমেজ চার্জটা প্লেন থেকে ডি ডিস্টেন্স নিচে থাকবে। অ্যাকচুয়াল চার্জটা যদি তোমার প্লাস কিউ হয়, তাহলে ইমেজ চার্জটা মাইনাস কিউ হবে। ওকে, তাতে করে দেখো যে প্রিভেলিং কন্ডিশন গুলো, সেই প্রিভেলিং কন্ডিশন গুলো কোনো রকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা দেখো। চেঞ্জ হচ্ছে নাই এটা আমাদের দেখাতে হবে। কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল, ধরো যে কোনো একটা পয়েন্ট, সে এক্স ওয়াই জেড, হ্যাঁ, অ্যাবভ দি কন্ডাক্টিং প্লেন, এক্স ওয়াই জেড কোনো একটা পয়েন্টে যদি পোটেনশিয়াল ক্যালকুলেট করি, অ্যাকচুয়াল চার্জটার জন্য কি হবে? কিউ বাই 4πε0 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস ডি হোল স্কোয়ার। কেন? বুঝতে পেরেছো? x1 minus x2 whole square plus y1 minus y2 whole square plus z1 minus z2 whole square, that is the distance from point x1 y1 z1 to x2 y2 z2। তাহলে 0 0 d অ্যাকচুয়াল চার্জের পজিশনটা 0 0 d, আর ফিল্ড পয়েন্ট যেখানে আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করছি সেইটা হচ্ছে xy z। তাহলে r টা হবে স্কয়ার রুট অফ দিস কিউ চার্জ থেকে। তাহলে v xy z ইকুয়ালস টু q বাই দিস। আর ইমেজ চার্জটার জন্য, ইমেজ চার্জটা কত বলেছি? মাইনাস কিউ, তার পজিশনটা কি বলা হয়েছে? 0 0 মাইনাস ডি। তাহলে তার জন্য ভ্যালুটা এরকম হবে। এটা সিম্পলি বুঝতে পারছো। এবার দেখো at z tends to infinity vxy z equals to 0, সেটাই হওয়া উচিত। এটা একটা প্রিভেলিং কন্ডিশন। যদি যদি আমি তোমার এই প্লেনটা থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল ক্যালকুলেট করি, ফর এক্সাম্পল পোটেনশিয়াল যদি ক্যালকুলেট করি, তাহলে কি সেটা 10 to 0 হওয়া উচিত। অ্যাকচুয়াল চার্জ আর ইনডিউস চার্জের জন্য পোটেনশিয়ালটা 0 অ্যাট ইনফিনিটি। তাহলে অ্যাকচুয়াল চার্জ আর ইমেজ চার্জের জন্য পোটেনশিয়ালটা ইনফিনিটি হওয়া উচিত। আমরা এখানে যে vxyz ক্যালকুলেট করেছি, দ্যাট ইজ ডিউ টু দি অ্যাকচুয়াল চার্জ এন্ড দি ইমেজ চার্জ, রাইট? অ্যাকচুয়াল চার্জ এন্ড ইমেজ চার্জ। খেয়াল করে দেখো, এখানে যদি z টেন্ডস টু ইনফিনিটি বসানো হয়, জেডটা যদি খুব লার্জ হয়, তাহলে পোটেনশিয়ালটা উইল টেন্ড টু 0। তাহলে প্রথম যে কন্ডিশনটা আগে থেকে যেটা ছিল, অ্যাকচুয়াল চার্জ আর ইমেজ চার্জের জন্য যে কন্ডিশনটা ছিল, অ্যাকচুয়াল চার্জ আর ইমেজ চার্জের জন্য কিন্তু কন্ডিশনটা একই রকম থাকছে। আচ্ছা, তারপর আরেকটা কন্ডিশন দেখো কি বলা হয়েছে, যে এই প্লেনটা কিন্তু গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন। যে প্লেনটাকে নিয়েছি কন্ডাক্টিং প্লেন xy প্লেন at z equals to 0, এই প্লেনটা কিন্তু গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন। তাহলে ওভার অল পয়েন্টস, at all points on the plane the potential is 0। প্লেনটার সমস্ত পয়েন্টে পোটেনশিয়ালটা 0 হবে। সমস্ত পয়েন্টে পোটেনশিয়াল 0। তাহলে এইখানে যদি আমরা z equals to 0 বসাই, vxy z equals to 0 বসাই, তার মানে কি বুঝবো? that the point is on the xy plane at z equals to 0, that is the point is on the conducting plane। পোটেনশিয়ালটা তাহলে 0 হওয়া উচিত। এই যে পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা বের করেছো অ্যাকচুয়াল চার্জ আর ইমেজ চার্জের জন্য, দেখো পোটেনশিয়ালটা কিন্তু 0ই হচ্ছে যদি আমরা z equals to 0 বসিয়ে দিই। z equals to 0 বসিয়ে দিলে পোটেনশিয়ালটা 0 হচ্ছে। অর্থাৎ তোমার অ্যাকচুয়াল চার্জ আর ইনডিউসড চার্জের জন্য প্লেনের উপরে প্রত্যেকটা পয়েন্ট পোটেনশিয়ালটা হচ্ছে 0।
আর এই ইনডিউস চার্জটাকে যে ইমেজ চার্জটা দিয়ে রিপ্লেস করছি, অ্যাকচুয়াল চার্জ আর ইমেজ চার্জের জন্য দেখো পোটেনশিয়ালটা জিরোই থাকছে। ওকে, আরেকটা জিনিস ক্যালকুলেট করে দেখতে পারো, এটা ভ্যালিডিটি অফ ল্যাপ্লাসের ইকুয়েশন। ল্যাপ্লাসের ইকুয়েশনের যে ভ্যালিডিটি ডেল টু ভি ইকুয়ালস টু জিরো, দেখবে যে ডেল টু ভি এক্স ওয়াই জেড পোটেনশিয়ালের এই ফর্মটা নিয়ে যদি ডেল টু ভি ক্যালকুলেট করে দেখো, দ্যাট উইল বি জিরো এট অল পয়েন্টস এক্সেপ্ট জেড ইকুয়ালস টু ডি। তাহলে এই যে তিনটে প্রিভেলিং কন্ডিশন, এই যে তিনটে কন্ডিশন আগে থেকে ছিল, বিকজ অফ অ্যাকচুয়াল চার্জ অ্যান্ড ইনডিউস চার্জ, এই ইনডিউস চার্জটাকে যখন আমরা ইমেজ চার্জ দিয়ে রিপ্লেস করছি, অ্যাকচুয়াল চার্জ আর ইমেজ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল বা যে প্রিভেলিং কন্ডিশন গুলো, সেইগুলোর কোনো রকম চেঞ্জ হচ্ছে না। আমরা কন্ডিশনটায় বলেছিলাম না যে এই ইমেজ চার্জটা বেসিক্যালি ইনডিউস চার্জের এফেক্টটাকে রিপ্লেস করছে। তাহলে ইনডিউস চার্জের ম্যাগনিটিউড আর পজিশন এমন হতে হবে যাতে করে আগে থেকে যে কন্ডিশন গুলো প্রিভেল করছিল সেই কন্ডিশন গুলোর কোনো রকম মডিফিকেশন না হয়, সেই কন্ডিশন গুলো ভ্যালিড থাকে। এখানে সেটাই দেখানো হলো যে অ্যাকচুয়াল চার্জ আর ইনডিউস চার্জের জন্য ইনফিনিটিতে পোটেনশিয়ালটা জিরো, কন্ডাক্টিং প্লেনের ওপর পোটেনশিয়ালটা জিরো, ল্যাপ্লাসের ইকুয়েশনটা ভ্যালিড। আমরা দেখালাম যে ইমেজ চার্জটা যদি মাইনাস কিউ হয় আর ইমেজ চার্জের পজিশন যদি জিরো জিরো মাইনাস ডি হয়, তাহলে এই কন্ডিশন গুলো কিন্তু আনচেঞ্জড থাকে। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটাকে, এই ইনডিউস চার্জের ইন্টায়ার যে প্রবলেম, সেটাকে আমরা জাস্ট একটা মাত্র ইমেজ চার্জ দিয়ে রিপ্লেস করে দিতে পারি। আর যে কোনো রকম প্যারামিটার যদি ক্যালকুলেট করতে হয়, রেলিভেন্ট ক্যালকুলেশনটা আমরা তাহলে এই অ্যাকচুয়াল চার্জ আর এই ইমেজ পয়েন্ট চার্জের জন্য করে ফেলতে পারি। পোটেনশিয়ালের এক্সপ্রেশন হচ্ছে এইটা, যেটা অলরেডি ডিসকাস করলাম। পোটেনশিয়াল কোনো পয়েন্টে, যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল অ্যাকচুয়াল চার্জ আর ইনডিউস চার্জের জন্য যা হবে, অ্যাকচুয়াল চার্জ আর এই ইমেজ চার্জটার জন্য একই রকম হবে। তাহলে পোটেনশিয়াল এট এনি পয়েন্ট ইজ গিভেন বাই দিস এক্সপ্রেশন। পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা এখানে যেমন দেখছো, এইটা দিয়ে তাহলে আমরা পোটেনশিয়ালটাকে ডেসক্রাইব করে ফেলতে পারি। পোটেনশিয়াল যদি এইটা হয়, উই ক্যান রেডিলি ক্যালকুলেট দি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট গুলো কি কি? মাইনাস ডেল ভি ডেল এক্স, মাইনাস ডেল ভি ডেল ওয়াই, মাইনাস ডেল ভি ডেল জেড। এখানে সেটাই করা হয়েছে, মাইনাস ডেল ভি ডেল এক্স ক্যালকুলেট করা হয়েছে। ক্যালকুলেশনটা বড়, নিজেদের হাতে কষে নিও, আমার বলার কিছু নেই। You have the expression for the potential, you know how to differentiate, just compute the differentiation, dx equals to minus del v dlx and obtain this expression. এটাই হচ্ছে expression for the x component of electric field. You can follow similar approach to calculate the y and z components of the electric field. Ey equals to minus del v del y, Ez equals to minus del v del z. পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা রয়েছে, এটাকে y এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, এর এক্সপ্রেশন রয়েছে সেটাকে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, করে ইলেকট্রিক ফিল্ডের ওয়াই কম্পোনেন্ট কত, জেড কম্পোনেন্ট কত, এগুলোকে বের করে ফেলো। ওকে, এখন বলতে পারবে যে তোমার এই সারফেসের সাথে বা বাউন্ডারির সাথে নরমাল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড কোনটা হবে? ইএক্স ইউআই ইজেড এর মধ্যে কোনটা নরমাল কম্পোনেন্ট হবে বলো তো? ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করলাম, একটা হচ্ছে ইএক্স, একটা ইউআই আর একটা হচ্ছে ইজেড। ইলেকট্রিক ফিল্ডের তিনটে কম্পোনেন্ট ক্যালকুলেট করলাম। সো হুইচ ওয়ান ইজ পারপেন্ডিকুলার বা হুইচ ওয়ান ইজ নরমাল টু দি বাউন্ডারি? ইজেডটা স্যার, ইজেড আমি সবাই ইজেড ইজ দি নরমাল কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড। তার কারণ আমরা ক্যালকুলেশন করার সময় বলেই নিয়েছিলাম যে কন্ডাক্টিং প্লেনটা এক্স ওয়াই প্লেন, কন্ডাক্টিং প্লেনটা এক্স ওয়াই প্লেন, তাহলে নরমাল কম্পোনেন্টটা হচ্ছে ইজেড। পরিষ্কার? ক্যান ইউ অ্যানসার হুইচ ওয়ান ইজ দি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট? ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট কোনটা? ইএক্স আর ইউআইটা। আরেকটু সৌমিলি কি বলছো? স্যার আমারও ওটাই মনে হয়েছিল, ইএক্স বা ইউআই এর যে কোনো একটা হবে। যে কোনো একটা হবে। আরেকটু গুছিয়ে অ্যানসার কেউ দিতে পারবে? আরেকটু গুছিয়ে। স্যার রুট আন্ডার ইএক্স স্কয়ার প্লাস ইউআই স্কয়ার। সেটা তো ম্যাগনিটিউড হয়ে গেল। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট ইজ ইএক্স আই ক্যাপ প্লাস ইউআই জে ক্যাপ। Ex I cap plus Uy j cap, that is the tangential component, and the normal component is Ez, as you said, normal component is Ez. Okay,
তো যাই হোক, we don't bother about the tangential component, rather we are interested with normal component. Why are we interested in normal component? Do you distinguish the boundary? বাউন্ডারিটা কি বুঝতে পেরেছো? কন্ডাক্টিং প্লেট অ্যাকচুয়াল চার্জটা কিন্তু এয়ারে আছে বা ফ্রি স্পেসে আছে। বাউন্ডারিটা বুঝতে পেরেছো? কন্ডাক্টিং প্লেটের যে টপ সারফেস, সেই টপ সারফেসটাই হচ্ছে বাউন্ডারি। টপ সারফেসটাই বাউন্ডারি। তাহলে why are we interested with the normal component of the electric field? ইলেকট্রিক ফিল্ডের নরমাল, হ্যাঁ একদমই তাই, সিগমাটাকে বের করার জন্য। ইউ রিমেম্বার দি বাউন্ডারি কন্ডিশন E2n minus E1n equals to sigma by epsilon 0. কাজে নরমাল কম্পোনেন্ট এই প্লেনটার জাস্ট ভিতরে আর প্লেনটার জাস্ট উপরে যদি আমি দুটোকে রিলেট করতে পারি, সেখান থেকে সিগমাটাকে বের করে ফেলতে পারবো। সেই জন্যই এটা করা হয়েছে। এবার যেটা বললাম যে EZ এটা হচ্ছে তাহলে নরমাল কম্পোনেন্ট। সারফেসটা ঠিক উপরে যখন নরমাল কম্পোনেন্টটা ক্যালকুলেট করব, উই হ্যাভ টু পুট z equals to 0, রাইট? সারফেসটা ঠিক উপরে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডের নরমাল কম্পোনেন্ট ক্যালকুলেট করব, এয়ারে বা ফ্রি স্পেসে যখন বাউন্ডারি ঠিক উপরে ক্যালকুলেট করব, E2n যদি ক্যালকুলেট করতে চাই, E2n ক্যালকুলেট করার সময় উই হ্যাভ টু পুট z equals to 0, আর E1n যখন ক্যালকুলেট করব সেখানেও কিন্তু আমরা z equals to 0 বসাবো। দুটো একটু গুলিয়ে যাচ্ছে, তাই না? সারফেসটা তো তোমার z equals to 0 তে রয়েছে, সারফেসের ঠিক উপরে মানে কি বোঝায়? z প্লাস এপসিলন, এপসিলন বিইং এন ইনফাইনাইটেসিমালি স্মল কোয়ান্টিটি। আর সারফেসটা ঠিক নিচে বলতে কি বোঝায়? z মাইনাস এপসিলন, এখানে এপসিলনটা ইনফাইনাইটেসিমালি স্মল একটা কোয়ান্টিটি। সেটাকেই আমি এখানে পরের পেজটাতে z equals to 0 প্লাস z equals to 0 মাইনাস এই সিম্বলটা দিয়ে ডিনোট করেছি। z equals to 0 প্লাস এই কথাটার অর্থ হচ্ছে যে এই প্লেনটা ঠিক উপরে ভ্যালুটা কত, আর z equals to 0 মাইনাস এই কথাটার অর্থ হচ্ছে প্লেনটা ঠিক নিচে ভ্যালুটা কত। ওকে, এবার তাহলে বলো z equals to 0 প্লাস যদি বলি, এই এক্সপ্রেশনটা z equals to 0 বসিয়ে দাও, দিয়ে তুমি E2n ভ্যালুটা ক্যালকুলেট করতে পারো। আর E1n যখন ক্যালকুলেট করছো z equals to 0 মাইনাসই বসাচ্ছ, z equals to 0 বসাচ্ছ, but you know that inside the surface this is a metal, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে। অর্থাৎ E1n equals to 0, আর E2n যখন ক্যালকুলেট করব এই এক্সপ্রেশনটা আমাকে z এর জায়গায় 0 বসাতে হবে। হ্যাঁ, E2n যখন ক্যালকুলেট করছি ওই আগের ইকুয়েশনটায় z equals to 0 বসিয়ে যেটা পাওয়া যায় সেটা করা হয়েছে। আর E1n যখন ক্যালকুলেট করছি z equals to 0 মাইনাস 0ই বসাচ্ছি, but we have to remember that this is the point, this is the region below the conducting plane, and naturally there is no electric field, that is E1n equals to 0. তাহলে E2n পেয়েছি, E1n পেয়েছি। now apply the boundary condition, it says E2n minus E1n equals to sigma over epsilon 0, so you can readily calculate sigma ভ্যালুটা কত সেটা readily এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারো। এবার x equals to 0, y equals to 0 বসিয়ে দাও, বসিয়ে দিয়ে তুমি বের করতে পারো সিগমার ম্যাক্সিমাম ভ্যালুটা কত। ম্যাক্সিমাম মিন্স এর ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম হয়। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছ সিগমার যে ভ্যালুটা, সিগমা ভ্যালুটা কেমন? সিগমা ভ্যালুটা কিন্তু তোমার কন্ডাক্টিং প্লেনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কন্ডাক্টিং প্লেনটা xy প্লেনে রয়েছে, এখানে x y বসাও তাহলে সিগমার ভ্যালু পাবে। দেখতে পাচ্ছ যে সমস্ত পয়েন্টে কিন্তু চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে, but the fact is that charge distribution is not uniform. চার্জ ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম নয়, চার্জ ডিস্ট্রিবিউশনটা বেসিক্যালি ডেনসিটিটা স্প্রেড করে যাচ্ছে। চার্জ ডিস্ট্রিবিউশনটা কোথায় ম্যাক্সিমাম? একদম তোমার পয়েন্ট চার্জ, অ্যাকচুয়াল চার্জটা যেখানে রয়েছে ঠিক সেই বরাবর নিচের দিকে যদি আসো সেইখানটা এটা ম্যাক্সিমাম। x equals to 0, y equals to 0, এইখানে ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম। এখান থেকে যত দূরে যাচ্ছ তত কিন্তু চার্জ ডেনসিটিটা করছে, কমতে থাকছে, চার্জ ডেনসিটিটা তত কমে যাচ্ছে। এইরকম একটা এক্সপ্রেশন দিয়ে আমরা জিনিসটাকে দেখাতে পারি। তোমরা যদি প্লেনে প্লট করতে পারো, সেখানে প্লট করে দেখিও ফাংশনটা কেমন ভাবে ভ্যারি করছে। এই ফাংশনটাকে প্লট করতে পারো, বা এরিয়া টার্মে প্লট করতে পারো, ডেনসিটিটা কে প্লট করতে পারো। আর কি বলবো, তোমরা 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল প্লট করো, 3D প্লট করতে পারো। সিগমাটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x আর y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সিগমাটা কি বললাম? সিগমাটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x আর y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
তো এরকম দুটো যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তোমরা কোনো ফাংশনকে প্লট করতে পারো? ওকে, চেষ্টা করে দেখো। তো এবার এইটাই হচ্ছে তাহলে চার্জ ডেনসিটির এক্সপ্রেশন। এবার যদি আমরা টোটাল ইনডিউস চার্জ ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে সিগমা ডিএস এই ইন্টিগ্রেশনটা ক্যারি আউট করতে হবে। কন্ডাক্টিং প্লেন, তার সেন্টারটা এক্স ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, z ইকুয়ালস টু 0। এক্স ওয়াই এর ফাংশন যদি ইন্টিগ্রেট করতে হয় অল স্পেসে তাহলে এক্স এর লিমিট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ওয়াই এর লিমিট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এবার এটা অ্যাডভান্টেজিয়াস যেহেতু এটা ইনফাইনাইটলি লং, ইনফাইনাইটলি লার্জ কন্ডাক্টিং প্লেন, কাজেই জিনিসটাকে আমরা রেডিয়াল কোঅর্ডিনেটে ইন্টিগ্রেট করতে পারি। রেডিয়াল কোঅর্ডিনেট ইন্টিগ্রেট করতে গেলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আমরা আর স্কয়ার দিয়ে রিপ্লেস করব, আর ডিএক্স ডিওয়াই এলিমেন্টারি সারফেস এরিয়াটাকে আমরা আর ইনটু ডিআর ডিথিটা দিয়ে রিপ্লেস করব। এন্টায়ার এরিয়া বলতে কি বোঝায়? আর এর লিমিট 0 টু ইনফিনিটি, থিটার লিমিট 0 টু পাই, 2 পাই। এটাকে ইন্টিগ্রেট করলে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে মাইনাস কিউ অ্যাজ এক্সপেক্টেড। হ্যাঁ, টোটাল ইনডিউস চার্জটা হচ্ছে মাইনাস কিউ। ইন্টিগ্রেশনটা নিজেদের হাতে করে নিন। তো এটাই আর কি। হ্যাঁ, হিয়ার উই হ্যাভ অ্যাজিউমড এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার, যেটা বললাম। তো এইরকম ভাবে তাহলে আমরা টোটাল চার্জ ইনডিউসড এইটাকে বের করে ফেলতে পারি। তারপর হোয়াট ইজ দি ফোর্স এক্সপেরিয়েন্সড বাই দি অ্যাকচুয়াল চার্জ? অ্যাকচুয়াল চার্জটা কতটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে এইটা একটা প্যারামিটার। দেখো, যখন কোনো একটা পয়েন্ট চার্জকে একটা কন্ডাক্টিং প্লেটের সামনে রাখা হচ্ছে, কন্ডাক্টিং প্লেটে ইনডিউস চার্জ ডেভেলপ হচ্ছে। ইনডিউস চার্জটা অবশ্যই অপোজিট পোলারিটির, তাহলে অ্যাকচুয়াল চার্জটা উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দি কন্ডাক্টিং প্লেট। সো হোয়াট ইজ দি ফোর্স that acts between the actual charge and the induced charge? আমরা এটাকে এই ইমেজ মেথডটা দিয়ে সহজে ক্যালকুলেট করে ফেলতে পারি। আমরা এতক্ষণ ধরে যেটা ডিসকাস করলাম, ইমেজ ইনডিউস চার্জের এফেক্টটাকে ইমেজ চার্জটা দিয়ে রিপ্লেস করছি, যেটা কিনা বেসিক্যালি একটা পয়েন্ট চার্জ এই প্রবলেমে। তাহলে অ্যাকচুয়াল চার্জটা যে ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে দ্যাট ইজ নাথিং বাট দি ফোর্স বিটুইন দি অ্যাকচুয়াল চার্জ এন্ড দি ইমেজ চার্জ। Force between actual charge and induced charge is same as the Coulomb force between actual charge and image charge. Actual charge এর পজিশনটা হচ্ছে 0 0 d, ইমেজ চার্জের পজিশনটা হচ্ছে 0 0 মাইনাস d। কাজেই তাদের সেপারেশনটা কত? 2 ইনটু d। সেপারেশনটা হচ্ছে 2 ইনটু d। দুটো পয়েন্ট চার্জ, একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ, এদের সেপারেশনটা হচ্ছে 2d। তো হোয়াট ইজ দি কুলম্ব ফোর্স বিটুইন দেম? দ্যাট ইজ q স্কয়ার বাই 4 পাই এপসিলন 0 ইনটু 2d হোল স্কয়ার। ডিরেকশনটা কি হবে? মাইনাস k ক্যাপ। অ্যাকচুয়াল চার্জটা অ্যাট্রাক্টেড হবে, অ্যাকচুয়াল চার্জটা অ্যাট্রাক্টেড হবে, কাজেই ফোর্সটা অ্যাকচুয়াল চার্জের উপর যে ফোর্স সেইটা মাইনাস কে ক্যাপ এই দিক বরাবর কাজ করছে। ওকে, আচ্ছা, তারপর আমরা এনার্জি ক্যালকুলেট করে ফেলতে পারি। মানে অ্যাকচুয়াল চার্জটাকে ওই পয়েন্টে বসাতে যে ওয়ার্ক ডান হয়েছে সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। ধরো অ্যাকচুয়াল চার্জটা ইনিশিয়ালি এট 0 0 ইনফিনিটিতে ছিল, হ্যাঁ, z ইকুয়ালস টু ইনফিনিটিতে ছিল। তাহলে অ্যাট অ্যান ইনস্ট্যান্ট যখন এর পজিশনটা হচ্ছে 0 0 z, তখন ফোর্সটা কত? যখন কোন একটা ইনস্ট্যান্টে ধরা যাক অ্যাকচুয়াল চার্জটাকে আমরা ইনফিনিটি থেকে এই ডি পয়েন্টে বসিয়েছি, তাহলে কতটা ওয়ার্ক ডান হয়েছে সেটাই ক্যালকুলেট করতে চাই। হ্যাঁ, তো কোন একটা ইনস্ট্যান্টের পজিশনটা অ্যাকচুয়াল চার্জের পজিশন যদি 0 0 z হয়, তাহলে ইমেজ চার্জের পজিশনটা কি হওয়া উচিত? 0 0 মাইনাস z, 0 0 মাইনাস z। তাহলে এদের মধ্যে ফোর্স কত হওয়া উচিত? এইখানটা একটা টাইপিং এরর হয়েছে, এটা ডি হবে না, এটা জেড হবে। কেমন? এটা জেড হবে। এদের মধ্যে ফোর্সটা কত? ফোর্সটা হচ্ছে q স্কয়ার বাই 4 পাই এপসিলন 0 2z হোল স্কয়ার। এটা ফোর্স। তাহলে ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান হচ্ছে f ডট dz, f ডট dz মাইনাস k ক্যাপ। এটাকে ক্যালকুলেট করলে যেটা পাবে w ইকুয়ালস টু দিস, মাইনাস q স্কয়ার বাই 16 পাই এপসিলন 0 ইনটু d। এটাই হচ্ছে ওয়ার্ক ডান টু ব্রিং the actual charge from infinity at a point z equals to d over the above the conducting plate. বলো, প্রবলেমটা নিয়ে কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ স্যার, বলছি যে ফোর্সের যে এক্সপ্রেশনটাতে মাইনাস কি ক্যাপ কেন ধরলাম? তার কারণ তোমার এটা ডিসপ্লেসমেন্টটা কোন দিকে? ইনফিনিটি থেকে আমরা এই প্লেনের দিকে, প্লেটটার দিকে আনছি। ইনফিনিটি থেকে যদি প্লেটের দিকে নিয়ে এসো তাহলে ডিরেকশনটা কেমন হবে? মাইনাস কে ক্যাপ, ডিজেড ইনটু মাইনাস কে ক্যাপ। তাহলে ওয়ার্ক ডানেও মাইনাস কি ক্যাপ ধরলাম কেন? আচ্ছা, যেটা নেগেটিভ বলে, ঠিক আছে স্যার।
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পুরো পুরো প্রবলেমটা নিয়ে কোনো ডাউট রয়েছে যেটা ডিসকাস করলাম? কোনো ডাউট? স্যার E1N টা কেন 0 হলো আরেকবার বলবেন? E1N টা বলতে কি বোঝাচ্ছে? E1N টা বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড জাস্ট বিলো দি কন্ডাক্টিং প্লেন। তো কন্ডাক্টিং প্লেন কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0 হয় সবসময়। কন্ডাক্টরের হ্যাঁ। ভিতরে ইলেকট্রিক ফিল্ডটা সবসময় 0 হয়, কাজে E1N টা 0। আর আচ্ছা। আর কারো কোনো কোয়েশ্চেন বলো? খুব ইন্টারেস্টিং প্রবলেম। হ্যাঁ, মানে এখানে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছ যে তোমার চার্জ ডেনসিটির এক্সপ্রেশনটা কতটা কমপ্লিকেটেড, তাই না? চার্জ ডেনসিটির এক্সপ্রেশনটা কতটা কমপ্লিকেটেড। ধরো আমার যদি এই চার্জ ডেনসিটিটা বলেও দেওয়া থাকতো, তাহলেও কি আমরা কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়ালটা ক্যালকুলেট করে ফেলতে পারতাম এতটা সহজভাবে? অ্যাকচুয়াল চার্জটা পয়েন্ট চার্জ, তারপরে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল ক্যালকুলেট করে ফেলাটা সহজ। কিন্তু অ্যাকচুয়াল চার্জের পাশাপাশি যদি ইনডিউসড চার্জের জন্য পোটেনশিয়ালটা ক্যালকুলেট করতে হয় বা ইনডিউসড চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হয়, এটা কিন্তু ইম্পসিবল টু সলভ। এরকম ধরনের একটা চার্জ ডেনসিটি যদি থাকে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত, এইটা বের করাটা কিন্তু সহজ না। আমরা দেখালাম যে এই ইনডিউস চার্জের জন্য ক্যালকুলেশনটা না করলেও চলে এক্সক্লুসিভলি। এই ইনডিউস চার্জের এফেক্টটাকে আমরা একটা ইমেজ চার্জ দিয়ে রিপ্লেস করে দিতে পারি। হ্যাঁ, যাতে করে তোমার ইনিশিয়াল যে কন্ডিশন গুলো ভ্যালিড ছিল সেইগুলো কোনো রকম এ না হয়, এফেক্ট না করে। ইনিশিয়াল কন্ডিশন গুলো, প্রিভেলিং বাউন্ডারি কন্ডিশন গুলো এফেক্ট না করে ইনডিউস চার্জের এফেক্টটাকে আমরা ইমেজ চার্জ দিয়ে রিপ্লেস করতে পারি। এটাই বলা হলো। খুব ইন্টারেস্টিং প্রবলেম, দেখে রেখো। এখানটা একটা টাইপিং এরর আছে, এটা ডি হবে না, এটা জেড হবে, দিয়ে এটাকে ইন্টিগ্রেট করো। ওকে, এই আইডিয়াটার উপর বেস করে একটা প্রবলেম এখানে দেওয়া রয়েছে, দেখে নিও। প্রবলেমটা হচ্ছে এরকম যে একটা পয়েন্ট চার্জ কিউ যার মাস এম that is released from rest at a distance t from an infinite grounded conducting plane. একটা ইনফাইনাইট গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন থেকে তোমার ডি ডিস্টেন্স দূরে এ রয়েছে আর কি একটা পয়েন্ট চার্জ কিউ যার মাসটা হচ্ছে এম। বেসিক্যালি আগের প্রবলেমটাই। প্রশ্নটা হচ্ছে ফাইন্ড দি টাইম টেকেন বাই দি চার্জ টু রিচ দ্য প্লেন। আগে আমরা ডিসকাস করলাম না যে তোমার পয়েন্ট চার্জটার উপর, অ্যাকচুয়াল চার্জটার উপর কতটা ফোর্স কাজ করছে। কাজে এই ফোর্সটার জন্য কি হবে, এই ফোর্সটার জন্য পয়েন্ট চার্জটা অ্যাট্রাক্টেড হবে টুয়ার্ডস দি কন্ডাক্টিং প্লেট। এবার যত এটা কন্ডাক্টিং প্লেটের দিকে আসবে, খেয়াল করে দেখো ফোর্সের স্ট্রেংথটা তত বাড়বে। কাজেই চার্জ পার্টিকেলটা ফার্দার অ্যাক্সিলারেটেড হবে। এই অ্যাক্সিলারেশনের জন্য তোমার একটা সময় কি চার্জ পার্টিকেলটা, অ্যাকচুয়াল চার্জটা উইল হিট দি কন্ডাক্টিং প্লেট। এই কন্ডাক্টিং প্লেটটাকে হিট করতে কতটা সময় লাগবে স্টার্টিং ফ্রম এ ডিস্টেন্স ডি, সেটাই ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে একটা সিম্পল ইকুয়েশন অফ মোশনকে লিখে ফেলতে পারি, যেটা ডিসকাস করলাম যে অ্যাকচুয়াল চার্জ আর ইনডিউস চার্জ, এই ইনডিউস চার্জের এফেক্টটাকে ইমেজ চার্জ দিয়ে রিপ্লেস করা যায়। যে ইমেজ চার্জের অ্যাকচুয়াল চার্জটা যদি জেড ডিস্টেন্স দূরে থাকে, তাহলে ইমেজ চার্জটাও জেড ডিস্টেন্স দূরে থাকবে, বাট ইন অপোজিট ডিরেকশন। অ্যাকচুয়াল চার্জটা যদি কিউ হয়, তাহলে ইমেজ চার্জটা হবে মাইনাস কিউ। তো ধরা যাক অ্যাকচুয়াল চার্জটা কন্ডাক্টিং প্লেট থেকে সে যে ডিস্টেন্স দূরে রয়েছে কোনো একটা ইনস্ট্যান্টে, তাহলে এই অ্যাকচুয়াল চার্জ আর ইনডিউস চার্জ এদের জন্য ফোর্সটা কত? ফোর্সটা হচ্ছে এইটা মাইনাস কিউ স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু 2z হোল স্কোয়ার। এইটা হচ্ছে ফোর্স। তাহলে we can write down the equation of motion, mass into acceleration, m into d2z dt2 equals to this. এটাই হচ্ছে ইকুয়েশন অফ মোশন। এবার you have to apply mathematics to solve this differential equation. এটা একটু একটা পার্টিকুলার টেকনিক ইউজ করা আছে, দেখতে পাচ্ছ। অন আইদার সাইড 2 into dz dt দিয়ে মাল্টিপ্লাই করা রয়েছে। তার সুবিধাটা কি? তার সুবিধাটা হচ্ছে বাম দিকটাকে আমরা রিরাইট করতে পারবো অ্যাজ m into ddt of dz dt হোল স্কয়ার। ডান দিকটা এরকমই রইল। এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করে ফেলতে পারি। যদি ইন্টিগ্রেট করি এইরকম একটা ইকুয়েশন পাবো। এই ইকুয়েশনে একটা ইনিশিয়াল কন্ডিশন বসাতে পারো। dz dt টা বেসিক্যালি z কম্পোনেন্ট অফ ভেলোসিটিকে বোঝাচ্ছে। at z equals to d, ধরা যাক চার্জ পার্টিকেলটা রেস্টে ছিল। at z equals to d, dz dt equals to 0। তাহলে এখান থেকে c কনস্ট্যান্টটাকে বের করে ফেলতে পারো। c কনস্ট্যান্টটা বের করে এই ইকুয়েশনটাকে এরকম ভাবে রিরাইট করতে পারো। তারপর আবার তুমি এ করো, হোল স্কয়ার করে দাও।
কোডে দেখো এরকম হবে, মাইনাস সাইনটাই আমরা নিলাম, স্কোয়ার মানে এ করছে যখন, স্কোয়ার রুট করছে যখন প্লাস মাইনাস দুটো সাইনই হওয়া উচিত, কিন্তু এখানে আমরা নেগেটিভ সাইনটা অ্যাকসেপ্ট করবো, বিকজ ডিজেড ডিটি যত টাইমটা বাড়ছে জেডটা কিন্তু কমছে, টাইম যত বাড়ছে জেডটা কমছে। হ্যাঁ, এটা মাথায় রেখে আমরা এখানে শুধুমাত্র নেগেটিভ সাইন দিয়ে যে ভ্যালুটা হয় সেটাকেই অ্যাকসেপ্ট করবো। দিয়ে তারপরে তুমি ইন্টিগ্রেট করে দাও, ডিজেড ডিটি সমান এইটা, ডিটি সমান এইটা, জেড এর লিমিটটা কি হবে, ইনিশিয়ালি জেড ইকুয়ালস টু ডি ছিল, ফাইনালি জেড ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে টাইমটা 0 টু ক্যাপিটাল টি, আর জেড এর লিমিট হচ্ছে ডি টু 0। দিয়ে এটাকে যদি ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেশন করাটা খুব সহজ নয়, একটু রিপ্লেস করতে হয়, জেড ইকুয়ালস টু ডি কস স্কয়ার থিটা এরকম ধরনের একটা রিপ্লেসমেন্ট করলে বের করতে পারো। হ্যাঁ, ম্যাথমেটিক্সটা দেখে নিও, আইডিয়াটা হচ্ছে এটাই যে যত তোমার ডিসটেন্সটা কমছে ফোর্সটা তত বাড়ছে, কাজে এটা বেসিক্যালি কি একটা অ্যাক্সিলারেটেড মোশন, এবং মোর ইম্পর্টেন্ট টু নোট যে এই অ্যাক্সিলারেশনটা কিন্তু ইউনিফর্ম নয়, কাজে ম্যাথমেটিক্যাল একটা কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে টু সলভ দি ইকুয়েশন অফ মোশন। You write down the differential equation of motion and you apply your mathematical expertise to solve the problem. এখান থেকে টাইমটাকে বের করতে পারো, এক্সপ্রেশনটা এরকম হবে। এটা একটা খুব কনভেনশনাল প্রবলেম, ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার এসেছে আগে। বলো। স্যার স্যার বলো। বলছি ডিজেডিটিটা কেন নেগেটিভ ধরলাম, ওটা আরেকবার বলে দেবেন, আর লিমিটটা এখন বুঝিয়ে দেবেন। হ্যাঁ, ডিজেড ডিটি যখন আমি হোল স্কয়ার করছি, ন্যাচারালি তোমার প্লাস মাইনাস দুটো এ আসা উচিত, দুটো রুট আসা উচিত, কিন্তু এখানে মোশনটা কোন দিকে হচ্ছে, মোশনটা তো তোমার বেসিক্যালি নেগেটিভ জেড ডিরেকশনে হচ্ছে, জেড ইকুয়ালস টু ডি থেকে জেড ইকুয়ালস টু 0 দিকে আসছে, রাইট? তাহলে টাইম যত বাড়ছে জেডটা কি কমছে, টাইম বাড়ছে জেডটা কমছে, তাহলে ডিজেড ডিটিটা কি হওয়া উচিত, নেগেটিভ হওয়া উচিত, ডিটিটা পজিটিভ ডিজেডটা নেগেটিভ, ডিজেড ডিটিটা তাহলে নেগেটিভ হওয়া উচিত। বুঝতে পারলে? জেড ইকুয়ালস টু ডি থেকে জেড ইকুয়ালস টু 0 দিকে আসছে, জেড ইকুয়ালস টু ডি তে যখন ছিল তখন টাইমটা 0, জেড ইকুয়ালস টু ডি এর দিকে যখন আসছে টাইমটা ধরো ক্যাপিটাল, তাহলে টাইমটা বাড়ছে জেড ভ্যালুটা কমছে, ডিজেডটা নেগেটিভ ডিটিটা পজিটিভ, কাজেই এখানে তোমার নেগেটিভ সাইনটা হবে, এটাই জাস্ট। স্যার অঙ্কটাতে তো বলেছে ফ্রম অ্যান ইনফাইনাইট গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন, তাহলে তো প্লেনটা মানে থেকে জেড ইকুয়াল টু 0 থেকে তো কোন দিকে হচ্ছে, মোশনটা তো প্লেনের দিকে হচ্ছে, তোমার বলা আছে প্লেন থেকে ডি ডিসটেন্স দূরে পার্টিকেলটা রয়েছে, চার্জ পার্টিকেলটা আছে, এবার চার্জ পার্টিকেলটাকে যদি ছেড়ে দাও ইট উইল হিট দি কন্ডাক্টিং প্লেন, রাইট? চার্জ পার্টিকেলটা কন্ডাক্টিং প্লেনকে হিট করবে, তাহলে চার্জ পার্টিকেল ইজ ট্রাভেলিং টুয়ার্ডস দি কন্ডাক্টিং প্লেন, চার্জ পার্টিকেল ইজ ট্রাভেলিং ফ্রম z equals to d to z equals to 0, the motion occurs in the negative z direction. ও আচ্ছা আচ্ছা স্যার, Motion occurs in the negative z direction. Okay. এবার তারপরে লিমিট, ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে এটা, যখন z equals to d ছিল, পার্টিকেলটার ইনিশিয়াল পজিশনটা ছিল d, তাহলে টাইম 0, z ভ্যালুটা হচ্ছে স্মল d, আর যদি কন্ডাক্টিং প্লেনটাকে হিট করতে ক্যাপিটাল টি সময় লাগে, সেখানে z ভ্যালুটা কি 0, তাহলে টাইমের লিমিটটা হবে 0 টু ক্যাপিটাল টি, আর z এর লিমিটটা হবে d টু 0, দিয়ে এবারে ইন্টিগ্রেশনটাকে করবে। নিজেটা আমি অঙ্কের লাইনটাই বুঝতে হ্যাঁ পারি। হ্যাঁ, কি বলো? আমি যে অঙ্কে যে একদম ফার্স্টে যে লাইনটা দেওয়া আছে ওটারই মানে বুঝতে পারছিলাম না, তাই জন্য লিমিটের না, বড় এটা বেসিক্যালি বলছে যে তোমার কন্ডাক্টিং প্লেন থেকে এতটা দূরে রয়েছে, আচ্ছা হ্যাঁ কন্ডাক্টিং হ্যাঁ প্লেন থেকে চার্জ পার্টিকেলের সেপারেশনটা বলা আছে, কন্ডাক্টিং প্লেনটা ধরে নাও যে z equals to 0 তেই আছে, আর চার্জ পার্টিকেলটা রয়েছে at 0 0 d, বিকজ দি চার্জ পার্টিকেল উইল বি অ্যাট্রাক্টেড, তাহলে মোশনটা তোমার এখানে ন্যাচারালি নেগেটিভ z ডিরেকশন